সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত যে মতিল নিশার স্বপনে, শোনে মায়ামন্ত্রধ্বনি তব কলকলে। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এই মিনতি গাবে। বঙ্গযোজনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। বাংলাদেশের যশোর জেলার কেশবপুরের কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন বিখ্যাত দত্ত পরিবারে। পিতা রাজ নারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। পিতা রাজনারায়ণ ছিলেন জমিদার। এই সাগরদাড়িতেই বেড়ে উঠেছিলেন বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। 1830 সাল কবি শৈশব শিক্ষা শুরু করলেন। সাগরদাড়ির পার্শ্ববর্তী শেখপুরা গ্রামে এই শেখপুরা মসজিদে বলে জানা যায়, যা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে জনৈক মৌলভী সাহেবের কাছে বাংলা ও ফার্সি শিক্ষা লাভ করেন। 1833 সালে সাগরদাড়ি ছেড়ে কলকাতার খিদিরপুরে গমন, লালবাজার গ্রামার স্কুলে ভর্তি। ইংরেজি, ল্যাটিন ও হিব্রু ভাষা শিক্ষা করেন। এই সাগরদাড়ি আজও বাংলার মহাকবি মাইকেল মধুসূদনের স্মৃতি বহন করে চলেছে। মাইকেল মধুসূদন দত্ত আমার দৃষ্টিতে যেহেতু ইতিহাসের ছাত্র, তাকে এতদ অঞ্চলের ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসাবেই আমি চিহ্নিত করি। আমরা জানি যে তিনি যে যুগে যে অঞ্চলের মানুষ হয়ে সমাজ, ধর্ম, যে কোনো বাধা অতিক্রম করে ইংরেজি শিক্ষার প্রতি ঝুঁকে গিয়েছিলেন, সেই যুগে এটা সত্যি একটি বিরল ঘটনা। উনি মূলত একজন দূরদর্শীবিদ ছিলেন এবং ইংরেজি শিক্ষার মূল লক্ষ্যই ছিল ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে এবং সমাজের সকল মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করে দেশবাসীকে দেশপ্রেম রূপে গড়ে তোলা, ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলা এবং ব্রিটিশদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হলে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। এই চিন্তা আসে প্রাক পাশ্চাত্য শিক্ষা সময় তিনি বুঝতে পেরেছিলেন। এই বাড়িতেই জন্ম নিয়েছিলেন বাঙালি জাতির এক ঐশ্বর্য মহাকবি মধুসূদন দত্ত, যার জন্ম, কর্মচাঞ্চল্য, সৃষ্টি জীবন
আজও আমাদেরকে প্রভাবিত করে। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের প্রাণ পুরুষ। আসলে প্রত্যেক দেশেই একটা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের ব্যাপার আছে। তো ইউরোপে সে আধুনিক যুগকে বলা হয় যে রেনেসাঁস পর্ব। বাংলা সাহিত্যে এমনকি বাঙালির চিন্তনে মননে আধুনিক যুগটা এনে দিয়েছিলেন মধুসূদন। আধুনিকের সবচেয়ে বড় লক্ষণ যেটা, সেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য। সাহিত্যে যেটা ছিল একদিন দলের ব্যাপার, সেখানে মধুসূদন নিয়ে এলেন ওই অন্ধবিশ্বাসের যুগ থেকে যুক্তিবাদের যুগ। যা কিছু আমরা গ্রহণ করব, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে গ্রহণ করব। মধুসূদনের কৃতিত্ব হচ্ছে যে তাঁর লেখার ভিতর দিয়ে শিক্ষিত বাঙালি মানুষে তিনি আধুনিক যুগকে প্রতিষ্ঠা করলেন। যেমন আরেকটা জিনিস হচ্ছে স্বাধীনতা প্রিয়তা, প্যাট্রিয়টিজম, দেশপ্রীতি, সেটাও মধুসূদন অবদান। আরেকটা যেটা সাহিত্যের দিকে, চিন্তার দিকে, যে পুরনো ধ্যান ধারণাকে নতুন যুগের আলোকে বিশ্লেষণ করা এবং তাকে প্রতিষ্ঠিত করা। সাহিত্যে তিনি নতুন বিষয় কিছু আনেননি, পুরনো বিষয়গুলোকেই এই নতুন চিন্তা ভাবনায় জারিত করে তাকে শিক্ষিত বাঙালি মানুষে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং এই প্রতিষ্ঠার ভিতর দিয়ে তিনি নবযুগের সূচনা করলেন বাঙালি মানুষে। এখন অনেকেই প্রশ্ন করেন মধুসূদন প্রসঙ্গে যে বাংলা সাহিত্য আজকে সমৃদ্ধ, এই সাহিত্যে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন, সেই ক্ষেত্রে তিনি কেন ইংরেজি সাহিত্যের প্রতি এত প্রীতি, এমনকি তার প্রথম যে রচনা দুটো কাব্য, সে দুটো ইংরেজিতে। আসল ব্যাপারটা হচ্ছে এটা যুগের ব্যাপার। ইংরেজ শাসনে বাঙালির এই প্রথম ইংরেজি শাসন এবং ইংরেজি সাহিত্য তার সভ্যতাকে আত্মস্থ করার চেষ্টা করেছে। মধুসূদনের ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্যে যত বিখ্যাত কবি তাদের সমকক্ষ হবেন। সেই জন্যেই তিনি যেমন ইউরোপীয় ভাষা শিখেছেন, তেমনি তাকে অনুসরণ করে ছন্দের ক্ষেত্রে, বিষয়ের ক্ষেত্রে অনুসরণ করে এই ইংরেজি প্রীতিটা তার এই ক্ষেত্রেই দেখা। এবং ইংল্যান্ড যাবার জন্যে তিনি শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, এমনকি খ্রিস্ট ধর্মী এক মহিলাকে বিয়েও করলেন। আসল কারণ হচ্ছে তার ক্ষেত্রটা তিনি চেয়েছিলেন বৃহত্তর করতে, বড় করতে, গোটা পৃথিবীর প্রেক্ষাপটে ইংরেজি ভাষার মাধ্যমে তার প্রতিভাকে ছড়িয়ে দিতে। সালে কবির প্রথম হাতে লেখা প্রকাশ এবং হিন্দু কলেজে ভর্তি। এই বাড়িতেই সংরক্ষিত রয়েছে দত্ত পরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। বাড়ির সামনে সেই আমলের কয়েকটি পুরাতন আম গাছ আজও রয়েছে পুকুর, কবির ভাস্কর্য। 1842 সালে ইংরেজিতে প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্ত্রী শিক্ষা বিষয়ে প্রবন্ধ লিখে কলেজ থেকে স্বর্ণ পদক লাভ করেন কবি। আর সাহিত্যের ক্ষেত্রে বলতে গেলে বিপ্লবী ছিলেন। ছন্দের ক্ষেত্রে, বিষয় উপস্থাপনার ক্ষেত্রে,
নতুন নতুন বিষয়কে সাহিত্যের অন্তর্ভুক্ত করতে এবং নারী জাগরণ, সেটাও আধুনিকতার লক্ষণ। এই নারী জাগরণ এবং নারীকে প্রতিষ্ঠিত করা, সেটাও মধুসূদনের অবদান। যেমন প্রমীলা চরিত্র কিংবা বীরাঙ্গনা কাব্যের যে লেখাগুলো আছে, বীরাঙ্গনা কাব্যটা পুরোটাই সমস্ত কিছু নারীর উক্তি, তাদের অধিকারের জন্যে, তাদের ভিতরের যে তেজ দীপ্তি, সেইগুলোকে প্রকাশ করেছেন। আর বিষয় তো নতুন এনেছেন, যেমন মহাকাব্য, তারপরে অমিত ঠাকুর ছন্দে লিখলেন নতুন ছন্দে, তারপরে চতুর্দশপদী কবিতা বলি, সনেট, তারপরে পত্রকাব্য, অর্থাৎ সাহিত্যের বিবিধ বিষয়ে মধুসূদন বাংলা সাহিত্যকে একটা নতুন যুগে নিয়ে এলেন। কাজে এক কথায় বলা যায় মধুসূদনই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যে প্রথম বিপ্লবী কবি। 1843 সাল কবি হিন্দু ধর্ম ত্যাগ করলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। পিতৃগৃহ থেকেই স্বেচ্ছায় নির্বাসিত হলেন কবি। ঠিক এই একই বছরে গ্রিক ও সংস্কৃতীয় ভাষায় জ্ঞানার্জন করলেন। মধুসূদনের যে ইউরোকেন্দ্রিকতা বা পাশ্চাত্যের প্রতি তার যে অনুরাগ, এই অনুরাগ কেন তৈরি হয়েছে সেটার ব্যাখ্যা আমি যেটুকু বুঝি যে আজকে যেমন এই একবিংশ শতাব্দীতে আমরা যদি বাংলা সাহিত্যের সৃষ্টি সম্ভার বা ঐশ্বর্যের দিকে যদি আমরা তাকাই, পেছন দিকে হাত বাড়ালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি বড় ঐশ্বর্য রয়েছে। কিন্তু সত্যিকার অর্থে মধুসূদন যখন সাহিত্য চর্চা শুরু করেছিলেন, তখন বাংলা সাহিত্যের পেছনে কি খুব ব্যাপক ঐশ্বর্য ছিল বলে আমরা মনে করি? আমার তো মনে হয় না যে খুব ব্যাপক ঐশ্বর্য ছিল। তাই যদি থাকতো তাহলে মধুসূদন আজকে বাংলা সাহিত্যের অনেক কিছুর প্রবর্তক হতেন না। তিনি সনেটের প্রবর্তক হতেন না, তিনি ট্র্যাজেডির প্রবর্তক হতেন না, তিনি মহাকাব্যের প্রবর্তক হতেন না। মধুসূদন যখন সাহিত্য চর্চা শুরু করেছেন তখন বাংলা সাহিত্যে এই বিষয়গুলোর কোনো অস্তিত্বই ছিল না, যেগুলো মধুসূদনের হাত দিয়ে বাংলা সাহিত্যে এসছে। আজ আমরা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ মনে করছি, তার একটি বড় কারণ মধুসূদন। কবির এই স্মৃতি বিজড়িত সাগরদাড়িতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ও দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন ভ্রমণে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। একটা ঐতিহাসিক স্থান, এটা আমরা ছেলে মেয়ে সহ পিকনিকে এসে দেখতে এলাম এবং দেখে খুবই আনন্দ পাচ্ছি। আচ্ছা, কি কি দেখলেন? বলো। অনেক কিছু দেখলাম। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে পড়েছি বইয়ে, তাই এখান থেকে দেখতে আমরা ঢাকা থেকে এসেছি এখানে ওনার এই ঐতিহাসিক জায়গাটা দেখতে। চমৎকার অনুভূতি। একটা এই ধরনের একটা ঐতিহাসিক স্থান আমরা পরিদর্শন করতে পারলাম। এটা একটা শিক্ষা সফর এবং আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এখানে আসছি। এটা এই সাগরদাড়িতে এসে আমরা অভিভূত এবং আমরা মনে করি যারা এখনো এই স্থানটি, ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন নাই, এখানে আসেন নাই, নতুন প্রজন্মের প্রতি আমাদের আহ্বান, এখানে আসুক, মাইকেল মধুসূদন সম্পর্কে তাদের বই পুস্তকের যে কথা আছে এগুলো তাদের আরো মূল্যায়ন হবে এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করি এবং উৎসাহিত করে এখানে এসে পরিদর্শন করার জন্য। 1848 সালে কবি মাইকেল মধুসূদন দত্ত ফিরে এলেন জন্মভূমি যশোরের সাগরদাড়ি গ্রামে। তারপর ভাগ্যান্বেষণে মাদ্রাজ গমন, পথে বসন্ত রোগে আক্রান্ত, অনাথ আবাসিক হাই স্কুলে ইংরেজি বিভাগে শিক্ষকতা। তারপর অ্যাথেনিয়াম পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ, মাদ্রাজের বিখ্যাত ব্যবসায়ীর আরবুথনাট কোম্পানির কোডাপ্পা জেলার অফিস সুপারিনটেন্ডেন্ট নীলকর ডুকালড ম্যাকটাভিসের আশ্রিত সুন্দরী কন্যা রেবেকা ম্যাকটাভিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1849 সাল এপ্রিলে প্রথম কাব্যগ্রন্থ ইংরেজিতে লিখিত দ্য ক্যাপটিভ লেডি প্রকাশ। 1851 সাল হিন্দু ক্রনিকল পত্রিকার সম্পাদনা ও প্রকাশ। মাতার মৃত্যু সংবাদ শুনে কলকাতা আগমন এবং গোপনে পিতার সঙ্গে সাক্ষাৎ করেন। 1852 সাল মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের হাই স্কুল বিভাগে
শিক্ষকতা পদ লাভ। 1854 সাল দৈনিক স্পেকটেটর পত্রিকার সহ সম্পাদক নিযুক্ত। পুস্তিকা দ্য অ্যাংলো সেকশন অ্যান্ড দ্য হিন্দু প্রকাশ। 1855 সাল 16 জানুয়ারি পিতার মৃত্যু। রেবেকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, পিতার সম্পত্তি রক্ষার্থে কলকাতা আগমন, অ্যামিলিয়া হেনরিয়েটা সোফিয়া হোয়াইট নামে ইংরেজ কন্যাকে স্ত্রীরূপে স্বেচ্ছায় গ্রহণ। বিদ্যাসাগরের সঙ্গে মাইকেল মধুসূদনের যে সম্পর্ক সেটা কোনো সাহিত্য নির্ভর কোনো সম্পর্ক ছিল না, আসলে এটি ব্যক্তিগত সম্পর্ক। এবং মাইকেল মধুসূদন দত্ত বিদেশে যখন প্রবল অর্থকষ্টে ছিলেন তখন তাকে অর্থ দিয়ে সাহায্য করতেন বিদ্যাসাগর, এবং বিদ্যাসাগরের কাছ থেকেই তিনি তার আর্থিক সহযোগিতা পেয়েছিলেন। তো সেই অর্থে আমরা বলতে পারি যে দেশে মাইকেল মধুসূদনের পরম সুহৃদ যদি কেউ থেকে থাকেন বা ছিলেন তিনি বিদ্যাসাগর। জুনিয়র পুলিশ ম্যাজিস্ট্রেটের আদালতে কেরানি পদে চাকুরি লাভ। 1857 সাল পুলিশ আদালতে দুভাষীর পদে নিযুক্ত হন কবি। 1858 সাল শ্রীহর্ষের রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ, বাংলা নাটকের দুর্দশা মোচনে শর্মিষ্ঠা নাটক লিখে বাংলা ভাষায় সাহিত্য চর্চা শুরু এবং নাট্য আন্দোলনে জড়িয়ে পড়ে। 1859 সাল জানুয়ারি সদর আইন পরীক্ষার প্রস্তুতি, শর্মিষ্ঠা নাটক পুস্তকাকারে প্রকাশ। সেপ্টেম্বর মাসে নাটকটি বেলগাছিয়া রাজাদের রঙ্গমঞ্চে মঞ্চস্থ, আরও নাটক রচনায় মনোনিবেশ। 1860 সাল এপ্রিলে পদ্মাবতী নাটক প্রকাশ। মে মাসে বাংলা ভাষায় প্রথম অমৃতাক্ষর ছন্দে লেখা তিলোত্তমা সম্ভব কাব্য প্রকাশ, মহাকাব্য রচনায় মনোনিবেশ। 1861 সাল জানুয়ারি মাসের কথা, মেঘনাদ বধ কাব্য প্রথম খণ্ড প্রকাশিত হয়। ফেব্রুয়ারিতে প্রখ্যাত সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহের বাসভবনে অমৃতাক্ষর ছন্দে মহাকাব্য রচনার জন্যেই বিদ্যুৎসাহিনী সভার পক্ষ থেকে সংবর্ধনা লাভ এবং মহাকবি হিসেবে স্বীকৃতি লাভ। মার্চ মাসে পাদ্রী জেমস লং সাহেবের ভূমিকা সম্বলিত বাই এ নেটিভ ছদ্মনামে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ। জুলাইতে মেঘনাদ বধ কাব্যের দ্বিতীয় খণ্ড ও আত্মবিলাপ কবিতা এবং ব্রজাঙ্গনা কাব্য প্রকাশ। আগস্ট মাসে বাংলা সাহিত্যের সর্বপ্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী প্রকাশ। কিছুদিনের জন্য হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সম্পাদনা। 1873 সাল মে মাসে স্বাস্থ্যের ক্রমাগত অবনতি, স্ত্রী হেনরিয়েটাও নিদারুণ জ্বরে আক্রান্ত। বন্ধু বান্ধবের সহযোগিতায় মধুসূদনকে খুবই পীড়িত অবস্থায় ইন্টালের বেনেপুকুর বাড়িতে স্থানান্তরিত ও পরে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে প্রেরণ। জুনের 26 তারিখে হেনরিয়েটার মৃত্যু। জুনের 28 তারিখে হাসপাতালে মধুসূদনের ধর্মীয় প্রার্থনা সমাপ্তকরণ। জুনের 29 তারিখে রবিবার বেলা 2টায় পুত্র কন্যা জামাতা বন্ধুজনের উপস্থিতিতে মধুসূদনের মৃত্যুবরণ। 30 জুন সেন্ট জেমস চার্চের ধর্মযাজকের উদ্যোগে খ্রিস্টীয় রীতি অনুযায়ী কলকাতা লোয়ার সার্কুলার রোডের সমাধিক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পূর্ণ মর্যাদায় মরদেহ সমাহিত। 1989 সালে আমাদের মধুসূদন একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে সাগরদাড়িতে। এটা আপনারা কি লক্ষ্য নিয়ে এবং উদ্দেশ্য নিয়ে এটা প্রতিষ্ঠা করলেন? মূলত মধুসূদন বাংলা সাহিত্যের আধুনিকতা প্রবর্তক। তো মধুসূদন জন্মভূমি সাগরদাড়িতেই আমরা প্রতিষ্ঠিত করেছি মধুসূদন গবেষণা এবং চর্চা এবং মধুসূদন স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যেই মূলত মধুসূদন একাডেমির প্রতিষ্ঠা। বাংলাদেশে বা আমাদের দেশের বাইরে কি মধুসূদন চর্চা বা মধুসূদনকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। আসলেই মধুসূদনকে যেভাবে মূল্যায়ন করা উচিত আমরা সেই মূল্যায়নটুকু করতে পারছি বলে আমার মনে হয় না। তো
তো আমাদের দেশে মধুসূদন চর্চা বলতে পুঁথি পুস্তকের সীমাবদ্ধ, সত্যি কথা বলতে কি যে পাঠ্যপুস্তকের সীমাবদ্ধ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে পর্যায়ে রয়েছে তার বাইরে মধুসূদনকে তেমন কিছু হয়নি। তো আমরা মধুসূদন একাডেমি করার পর থেকে আমরা চেষ্টা করছি যে বাংলা সাহিত্যে এত বড় কবি, বিশেষ করে মধুসূদন বাংলা সাহিত্যের শুধু বড় কবি নন, তিনি বাংলা সাহিত্যের প্রথম অসাম্প্রদায়িক কবি এবং প্রথম দেশপ্রেমিক কবি। তার সাহিত্যে দেশপ্রেম উঠে এসেছে এবং অসাম্প্রদায়িকতা উঠে এসেছে, যেটা মধুসূদন আগে কখনো ছিল না। তো সেই কবিকে সঠিকভাবে মূল্যায়ন করা দরকার এবং আমাদের এই দেশকে জানতে হলে, দেশের মাটিকে ভালোবাসতে হলে আমাদের মধুসূদনের কাছে ফিরে আসতে হবে, নতুন প্রজন্মকে নতুন প্রজন্ম জানাতে হলে। সবচেয়ে বড় কথা যে মধুসূদন তার সাহিত্যে যে মানবতার কথা বলেছেন, মানুষের কথা বলেছেন, আমাদের কাছে মধুসূদন অনেক বড় ব্যাপার ঠিক না, আমাদের কাছে অনেক সময় দুর্বোধ্য মনে হয়েছে। বিশেষ করে তিনি উচ্চাঙ্গের সাহিত্যিক এবং লেখক, তো যে কারণে অনেকে বুঝতে পারেন না। কিন্তু মধুসূদন মূলত আমাদের এই মাটি এবং মানুষকে নিয়েই তা চর্চা করেছেন। আপনি যদি তার কবিতা পড়েন, সাহিত্য যান, দেখবেন এই সাগরদাড়ির মাটি, এই যে আম গাছ, এই যে চারিতা গাছ, সুপুরি গাছ, সব কিছুই তার কবিতার মধ্যে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে নদী, কপোতাক্ষ নদ, কপোতাক্ষ বিখ্যাত কবিতা যে ভাষাতে বসে লিখেছিলেন। তো এই বাংলা সাহিত্যে কোন নদীকে নিয়ে প্রথম কবিতা কিন্তু তিনি লিখেছেন। সতত হে নদ তুমি পড়ো মোর মনে। মধুসূদনের কপোতাক্ষ নদ আজ আর মধুসূদনের নয়, সমগ্র বাংলা সাহিত্যে যেন তার দীপ্ত পদচারণা। যখনই যে মুহূর্তে সাহিত্যপ্রেমীরা মধু সাহিত্যের কথা বলেন, তখনই তাদের স্মৃতিপটে ভেসে ওঠে এক অবিনশ্বর রূপ, কপোতাক্ষ নদ কবিতা। এই কবিতা যেন প্রতি মুহূর্তে আমাদের ভাবিয়ে তোলে। কপোতাক্ষের কথা বলতেই চলে আসে সাগরদাঁড়ির প্রাকৃতিক পরিবেশ ও মধুসূদনের জন্মস্থান, বসতবাড়ি, শান বাঁধানো পুকুর, ঘাট, বিশ্রামাগার, বাদামতলা এবং আজকের নবনির্মিত অট্টালিকা সমূহ। দেশ বিদেশের বহু পর্যটক, সাহিত্যিক, গবেষক ও সাহিত্যসেবীগণ অভাগা মধুকবির জন্মস্থান সাগরদাঁড়িতে বেড়াতে আসেন। ঘুরে ঘুরে মধুস্মৃতি রোমন্থন করেন এবং অন্তরে বয়ে নিয়ে চলেন বেদনার এক শোক গাথা। মধুসূদনের সমগ্র জীবনের প্রতিচ্ছবি যেন কপোতাক্ষের মধ্যে অনুক্ষণ প্রতিবিম্বিত হচ্ছে। আমাদের বাংলা সাহিত্যে অনেক ক্ষণজন্ম সাধকের আবির্ভাব যে ঘটেনি তা নয়, তবে মাইকেল মধুসূদনই তাদের মাঝে ব্যতিক্রম। স্বদেশ প্রেম, মাতৃভাষা প্রীতি, উন্নত সাহিত্য সাধনার ক্ষেত্রে তার অবদান সন্দেহাতীতভাবে অগ্রগণ্য। মধুসূদনকে কেউ কেউ রবীন্দ্রনাথের থেকে বড় কবি মনে করেন, কেউ কেউ রবীন্দ্রনাথকে মধুসূদনের থেকে বড় মনে করেন। আসলে এটি কিন্তু কোনো আলোচনা বা বিতর্কের বিষয় হতে পারে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না, কেননা এটা স্পোর্টস নয়, এটা 100 মিটার স্প্রিন্ট নয় যে কেউ একজন দৌড়ে প্রথম হয়ে গেলেন। কেননা একজন কবি একটি নির্দিষ্ট যুগে একটি নির্দিষ্ট সাহিত্যিক ঘরানা বা বৈশিষ্ট্য বা একটি সময়ের মাঝে তিনি লেখেন। তো তার লেখনীতে সেই সময়, সেই সময়কার মানুষ, সেই সমাজ, সেই সময়কার ভাষার বৈশিষ্ট্যই কিন্তু প্রতিফলিত হয়। তো সেইটা আপনার অন্য একটি যুগে এসে অন্য একজন কবির চিন্তা, চেতনা, ভাবনা, সামাজিক পরিপ্রেক্ষিত এই বিষয়ের সঙ্গে মিলিয়ে একটি তুলনা দাঁড় করাতে যাওয়াটা আমার মনে হয় যে খুব সমীচীন নয়, আমার ব্যক্তিগত ধারণা। সেই জন্য কবিদেরকে মূল্যায়ন করতে হবে তার নিজস্ব সময়, সেই রাজনীতি, সমাজ, তার যে ঐতিহ্য, মানুষের যে সামগ্রিক যে চেতনা এবং মূল্যবোধ, এর নিরিখে। তো সেই অর্থে আমার মনে হয় না যে কবি বা লেখকদের মধ্যে এই ধরনের কোনো তুলনা আসলে চলতে পারে। কে বড় লেখক, মিল্টন না শেক্সপিয়ার, এটা যেমন কোনো বিতর্কের বিষয় নয়, ঠিক তেমনি মধুসূদনের পাশে অন্য কাউকে দাঁড় করিয়ে তার বিচার করতে যাওয়াটা আসলেই খুব বোকামি। কারণ মধুসূদনকে আমাদেরকে বিবেচনা করতে হবে তার লেখনের নিরিখে, তার সৃষ্টির নিরিখে। কপোতাক্ষ নদ নিয়ে মধুসূদনের সাহিত্য চিন্তা অসাধারণভাবে সঞ্চার করেছে। বস্তুত কপোতাক্ষ মধুসূদনের আমৃত্য সঙ্গী। তিনি একসময় মৃত্যুকে নিশ্চিত জেনে কপোতাক্ষ নদের তীরে যেন তার সমাধি হয় সে আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছেন। কবি যেমন বঙ্গকে ভালোবেসেছেন, বঙ্গের মানুষকে ভালোবেসেছেন, একইভাবে বাংলার মানুষও যেন যুগ যুগ ধরে তাকে মনে রাখে। তাই তো কবি নিজেই তার নিজ সমাধি লিপিতে দেশবাসীর প্রতি
করুণ মিনতি প্রকাশ করেছেন। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল এ সমাধি স্থলে। জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্ত কুলোদ্ভব কবি শ্রী মধুসূদন।